প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব ২৭। হোয়াট হ্যাপেন্ড? সিঁড়ির শেষ ধাপ অতিক্রম করে নামতে নামতে পারভিন বেগমের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্নটা করল তুর্য। আসিফ চৌধুরী বললেন, কখন থেকে মেজ ভাইজান তোকে ডাকছে? দেখে তো কি হয়েছে? আমি তাহলে এখন আসছি বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন আসিফ চৌধুরী। জরুরি মিটিং আছে তার। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আরেকটু অপেক্ষা করলে আরও দেরি হয়ে যাবে। বাড়ির প্রতিটা সদস্য ড্রয়িং রুমে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। আসলাম চৌধুরীর রাগের কারণ এখনো পর্যন্ত কেউ জানে না। তুর্য যখন বাড়ি ফিরেছে তিনি ড্রয়িং রুমে বসে চা পান করছিলেন। ওকে দেখে কিছু বলার জন্য উদ্যত হলে তুর্য বলে, ফ্রেশ হয়ে আসছি। কিন্তু আসলাম চৌধুরী মানেন না। তিনি মোবাইল হাতে তুর্যের সামনে আসেন এবং গোটা কয়েক পিকচার দেখান, যেখানে তুর্য আহির একসঙ্গে স্পষ্ট কিছু ছবি। কোনো একটা রেস্টুরেন্টের ছাদে তোলা ছবিগুলো। রাতের পরিবেশ হলেও আলোকসজ্জার দরুন চারপাশটা পরিষ্কার, জলজল। একটা ছবিতে দেখাচ্ছে তুর্য আহির গাল আজলা করে ধরে কিছু একটা বোঝাচ্ছে বা বলছে। আরেকটা একে অপরকে জড়িয়ে রেখেছে এবং অন্যটা তুর্য আহির গালে মুখ খাচ্ছে। ছবিগুলো খুব কাছ থেকে না তুললে এতটা স্পষ্ট আসার কথা নয়। তুর্য মনোযোগ সহকারে চাচার দেখানো ছবিগুলো দেখে তারপর পুনরায় বলে, ফ্রেশ হয়ে আসছি। আসলাম চৌধুরী ঠায় দাঁড়িয়ে থেকে গেফু শতে থাকেন। অতিরিক্ত গে গেলে ওনার মাথা ঠিক থাকে না। কখনো কথা জড়িয়ে ফেলেন তো কখনো উল্টো পাল্টা লজিক টেনে আনেন। আবার কখনো কখনো কথাই বলতে পারেন না। তুর্য চলে যাওয়ার পর তিনি দম ধরে বসে থাকেন ওর অপেক্ষায়। কিন্তু এতক্ষণ পার হওয়ার পরও না আসায় চামেচি শুরু করে দেন। এখন আবার এসে তুর্যের এমন গা ছাড়া প্রশ্ন শুনে আরও চোটে গেল তার। যে উঠে বললেন, কি হয়েছেন তুমি বুঝছো না? কখন নিচে আসার কথা ছিল তোমার? আপনার মেয়ের জন্যে লেট হয়ে গেছে। বলুন কি বলবেন? কথাটা বলে সোফায় বসল তুর্য। তারপর মাকে বলল, আম্মু এক কাপ কফি। পারভিন বেগম রক্তি নিয়ে চেয়ে উঠলেন, কি শুরু করেছিস দুই চাচা ভাতিজা? এতক্ষণ ধরে তোর চাচা সমানে চেয়ে যাচ্ছে। কেন চাচ্ছে কিচ্ছু বলে না? তোমার ছেলে আসুক, ছেলেকে ডাকো, ভাবি করেছে। এখন তুই ভাত খাওয়ার সময় এসে কফি চাচ্ছিস? কফি খেতে খেতে বলছি, চাচ্ছু আপনার জন্যে চা দিতে বলবো? বলে আসলাম চৌধুরীর দিকে তাকালো সে। তার এমন ভাবলেশীন কাণ্ড কারখানা দেখে গা পিত্তি লে যাচ্ছে আসলাম চৌধুরীর। অতিরিক্ত গে যাওয়ার ফলে থরথর করে শরীর কাঁপছে। তিনি ধপ করে তুর্যের বিপরীত প্রান্তের সোফায় বসে পড়লেন। গের তোপে মুখ খুলতে পারছেন না। পারভিন বেগম সত্যি সত্যি দুইজনের জন্যে চা আর কফি করে নিয়ে আসলেন। তাদের মাঝখানে থাকাটি টেবিলের উপর ট্রেসহ রাখলেন। তুর্য কফির মগ তুলে নিয়ে সাবলীল গলায় বলল, গত পরশুর পিকচার ওগুলো? কবের ছবি আমি জানতে চাইনি। এগুলো সত্যি কিনা বলো। বললাম তো গত পরশুর পিকচার। আহির মা, তোমার মেয়েকে ডাকো। তুর্যের দিকে তিন চোখে তাকিয়ে থেকে বললেন আসলাম চৌধুরী। বাড়ির তিন গিন্নি এখন বুঝলেন বিষয়টা কি। অবশেষে সেই মুহূর্ত চলেই আসল। তিন যা অসহায় চোখে এক অপরের দিকে চাওয়াচাওয়ি করলেন। তাহি শান্ত প্রান্তকে খোঁচাচ্ছে বিষয়টা কি বোঝার জন্যে। শান্ত প্রান্ত নিজেরাই বুঝছে না ওকে কি বোঝাবে। তারা চোখের ইশারায় চুপ থাকতে বলল তাহিকে। তাহিও ভদ্র মেয়ের মতো চুপ হয়ে গেল। তুর্য আম্ভীর গলায় বলল, বিয়ে করতে চাই আপনার মেয়েকে। সাথে সাথে বাড়ির ছোট তিনটার হাত আপনি মুখে চলে গেল। মুখ রেখে চোখ বড় বড় করে তাকিয়ে সবার ভাব বুঝছে। তাদের ধারণা তুর্য ভাইয়া নিশ্চয় মজা করছে। বিয়ে করতে চাও মানে? তুমি বললে আর আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব? এসব কথা ভাবলে কিভাবে তুমি?
আমার সামনে কিভাবে জোর গলায় বলছো আমার মেয়েকে বিয়ে করবে? আমি তো এটাই বুঝতে পারছি না। বুকে একটু অ নেই? নিজের বোনকে বিয়ে করবে বলতে যা করছে না তোমার আদব ছেলে। এখানে অ করার মতো আমি কিছুই দেখছি না। আর যাই বা পাবো কেন? আপনার মেয়ে প্রেগনেন্ট? নাকি আমি এ জাতীয় কিছু করেছি ওর সাথে? তুমি মুখপোড়া, ঘরকুনো, অসামাজিক জানতাম, কিন্তু এরকম রলজ্জ আদব জানতাম না। কোনো আদবি এখনো করিনি চাচ্চু। আই হোপ বাধ্য করবেন না। ভাবি তুমি এখনো চুপ থাকবে? তোমার ছেলেকে কিছু বলবে না? তোমার মেয়ে দিতে কি সমস্যা ভাই? আমার ছেলে আহিকে খারাপ রাখবে না। আর আহির জন্যে তোমরা কেমন ছেলে চাও বলো? উচ্চ বংশ, উচ্চশিক্ষিত, সুদর্শন, ভালো পেশা, এগুলোই তো চাও। তাহলে আমার ছেলে কোন দিক দিয়ে কম? ভাবি চুপ করো তুমি। তুমিও ছেলের কথায় নাচছ? ওদের বয়সের তফাৎ, চারপাশের মানুষ কি বলবে এসব কিছু তোমার মাথায় আসছে না? আইফা ইউর এজ ডিস্টেন্স, আইফা ইউর সোসাইটি। এই ছেলে ভাষা ঠিক করো। তুর্য রেগে গিয়ে আরো কিছু বলবে তার মধ্যেই পারভিন বেগম দৌড় ছেলের কাছে গেলেন। পিঠে হাত বুলিয়ে বললেন, শান্ত হ আব্বা, এভাবে উত্তেজিত হোস না। চাচারা করছে একটু মুখ বুজে শোন। রাগ পড়লে আমরা একসাথে বুঝিয়ে বলবো। ভাবি কি বোঝাবে তুমি? ওরা ভাই বোন হয়, ভুলে যাচ্ছ তুমি। বারবার ভাইবোন করবেন না, কানে লাগছে। ও আমার বোন না। ভাই দেখো, ওরা একে অপরকে ভালোবাসে, পছন্দ করে। তাহলে আমরা বাধা দিয়ে কি করতে পারি বলো? আমরা তো চাই আমাদের ছেলেমেয়ে ভালো থাকুক, খুশি থাকুক, সুখী থাকুক। ওরা দুজন দুজনার সাথে সুখী থাকলে আমাদের মেনে নিতে কি সমস্যা বলো ভাই? তোমার সমস্যা নাই থাকতে পারে, আমার আছে। ভাবি তোমার ছেলের সাপোর্ট না টেনে ওকে বোঝাও। ভাইজানকে কল করো, বাড়ি আসতে বলো শিগগিরই। আর আহি কোথায়? ওকে ডাকো আহির মা। মারুফা বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন দেখে ধমকে উঠলেন আসলাম চৌধুরী। কথা কানে যাচ্ছে না তোমার? কখন থেকে মেয়েকে ডাকতে বলছি? মারুফা বেগম তবুও দাঁড়িয়ে রইলেন। আসলাম চৌধুরী আরেক দফা চেয়ে ওঠার আগেই নিচে নামল আহি। মাথা নিচু করে ছোট ছোট পায়ে এসে দাঁড়ালো সবার মাঝে। এত শোরগোল শুনে সেই কখন ঘুম ভেঙেছে মেয়েটার। করিডোরে দাঁড়িয়ে থেকে এতক্ষণের সকল কথা শুনেছে সে। ভয়ে নিচে নামতে পারেনি। এখনো হাত পা কাঁপছে তার। মেঝেতে চোখ নিবন্ধ করে দাঁড়িয়ে আছে। আসলাম চৌধুরী আহির উদ্দেশ্যে শান্ত গলায় বললেন, তুর্যকে পছন্দ করো তুমি? বাবার এমন প্রশ্ন আর গম্ভীর চেহারা দেখে পারভিন বেগমের পিছনে গিয়ে দাঁড়ালো আহি। সে কোনো উত্তর করার আগে মকে উঠল তুর্য। তোকে নিচে নামতে কে বলেছে? যা এখান থেকে। কে বলেছে মানে? আমি তখন থেকে বলছি শুনতে পাচ্ছ না তুমি? বলে মেয়ের দিকে তাকিয়ে ধারালো কণ্ঠে আসলাম চৌধুরী বললেন, ওই ছেলেকে তুই বিয়ে করবি? আহি এবারেও চুপ। এই গলা কাঁপছে তার। পিছন থেকে পারভিন বেগমের শাড়ির আঁচল ধরে রেখেছে। ঘন ঘন ঢোক গিলছে। তুর্য শান্ত কণ্ঠে বলল, আহি উপরে যা তুই। আমার যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয়। আহি কারো কথা শুনল না। না উপরে গেল আর না কোনো প্রশ্নের উত্তর দিল। নিশ্চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। আসলাম চৌধুরী তুর্যের দিকে তাকিয়ে তাচ্ছিল্য গলায় বললেন, বারবার উপরে পাঠাতে চাইছো কেন ওকে? পাচ্ছ নাকি? যদি। তার কথা শেষ হওয়ার আগেই তুর্য আহির উদ্দেশ্যে বলল, সেইম কোশ্চেন আমি সেকেন্ড টাইম রিপিট করব না। সো ভেবেচিন্তে আনসার করবি। ভালোবাসিস আমাকে? আহি একটু সময় নিয়ে হ্যাঁ সূচক উপর নিচ মাথা নাড়ল। তুর্য একবার বাঁকা চোখে আসলাম চৌধুরীর মুখের দিকে তাকালো। মুখটা পুরো শুকিয়ে গেছে তার। তুর্যের ঠোঁটে তার বিজয়ের হাসি। সে পুনরায় বলল, মুখে বল। হ।
হ্যাঁ, কাপা কাপা গলায় বলল আহি। কেমন ভালোবাসা? বিয়ে করতে পারবি? হুমম বলে উপর নিচ মাথা দোলালো আহি। তুর্য পুনরায় আসলাম চৌধুরীর দিকে তাকালো। আহির দিকে চোখ দিয়ে ইশারা করে কিছু বলল, যার অর্থ দেখুন। আসলাম চৌধুরী নিজে আবারও একই প্রশ্ন করলেন মেয়েকে। তুর্যের নাম নিতে গিয়েও নিলেন না তিনি। বললেন, ওই ছেলেকে তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ বু। খবরদার আমাকে বাবা বলে ডাকবি না তুই। তোর মতো মেয়ের কোনো দরকার আমার নেই। আহি আহত দৃষ্টিতে বাবার মুখের দিকে তাকালো। দুই চোখ জলে টইটুম্বুর। পলক ফেলার সাথে সাথে সেগুলো গড়িয়ে পড়ল। তিনি পুনরায় বললেন, দুইটা অপশন তোর কাছে, এক তুর্য আর দুই এই পরিবার। কি চাস তুই? এটাই বাবা হিসাবে আমার শেষ কথা তোর সাথে। ওই ছেলেকে চাইলে আর কোনোদিন আমার চোখের সামনে আসার সাহস দেখবি না। আর এই বাড়ি ছেড়ে চিরতরে বেরিয়ে যাবি। আহি অসহায় দৃষ্টিতে একবার বাবার দিকে তাকিয়ে তুর্যের দিকে তাকালো। দুজনের চোখেই আশার আলো। আসলাম চৌধুরী ভাবছেন মেয়ের উত্তর তার আশানুরূপ হবে। আর এদিকে তুর্য এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে। যার বিশ্বাস তার আহি শুধু পরিবার কেন, পুরো পৃথিবী ত্যাগ করে হলেও তাকে চাইবে। তবে আহির চাহনি ভালো ঠেকল না তুর্যের কাছে। ও কি ভাবছে কে জানে, একবার যদি বলে দেয় ও ফ্যামিলি চায়, তাহলে? তুর্যের মনে ভয়ে জেঁকে ধরল। সে আহিকে সাবধান করে বলল, যেটা বলবি ভেবে চিনতে বলবি আহি। যদি ভেবে থাকিস উত্তর তোর বাপের ফেভারে দিবি, তারপর আমি তোর বাপের হাত পা ধরে অনুরোধ করব, কান্নাকাটি করব। তাহলে ভুল ভাবছিস। এরকমটা কোনোদিন হবে না। তোকে ভুলে যেতে আমার 2 সেকেন্ডও লাগবে না। এবার জানা তুই কাকে চাস, তোর বাপের ফ্যামিলিকে নাকি আমাকে? একটা দীর্ঘ সময় নিয়ে উত্তর আসলো আহির, মিলিকে। তুর্যের হাত পা হঠাৎ করে অসার মনে হল। হুট করেই মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে। খুব করে চাইছে পা নাড়িয়ে জায়গা ত্যাগ করতে, কিন্তু পা চালানোর কোনো শক্তি পাচ্ছে না। জোর করে অসার শরীরটাকে কয়েক কদম এগোনোর চেষ্টা করল, অথচ সামনে এগোতে না পেরে আরও কয়েক কদম পিছিয়ে গেল। সোফার সাথে গিয়ে পা ঠেকল। সে দুর্বলের ন্যায় সেখানে বসে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে 2 হাতে মাথা চেপে ধরল। নিজেকে ধাতস্থ করে কোনো রকমে ড্রয়িং রুম ত্যাগ করল। আসলাম চৌধুরী মেয়ের আচরণে খুবই সন্তুষ্ট। তিনি মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আহি বাবার বুকের মধ্যে কান্না করে যাচ্ছে। কান্নার আওয়াজটা যেন বাইরে না আসে সেজন্যে মুখে চাদর চেপে রেখেছে। ইচ্ছা করছে নিজের মাথার চুল একটা একটা করে ছিঁড়তে, চারপাশের সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। সে আসলাম চৌধুরীর বুক থেকে মাথা উঠিয়ে দৌড়াতে দৌড়াতে নিজ কক্ষে চলে গেল। দরজা লাগিয়ে বিছানায় ভূত হয়ে পড়ে চিৎকার করে কান্না আরম্ভ করল। পারভিন বেগম তুর্যের অস্বাভাবিক হাবভাব দেখে তার পিছন পিছন ছুটেছে। আস্তে আস্তে গোটা ঘর এলোমেলো করে ফেলেছে ছেলে তার। রুমের ছোট ছোট যাবতীয় জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি সাবধানে পা ফেলে ফেলে তুর্যের কাছে গেলেন। ও দক্ষিণের জানালাটার গ্লাস সরিয়ে শূন্যে তাকিয়ে আছে। পারভিন বেগম কাছে যেতেই ঘুরে মাকে জড়িয়ে ধরল। ছেলে তার ছোটবেলা থেকেই কম কথা বলে, গম্ভীর প্রকৃতির। বাচ্চারা যে বয়সে একটু কিছু হলেই মা বাবার কাছে এসে বলত, খোলা বই হতো, সেই বয়সে সে পুরো ম্যাচিউরদের ব্যবহার করত। কোনো সমস্যা হচ্ছে বুঝতেন পারভিন বেগম, কিন্তু ছেলেকে জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত। আর বড় হওয়ার সাথে সাথে সেগুলো ক্রমশ বাড়তে থাকে। প্রয়োজন ছাড়া অন্য কেউ তো দূরে থাক, মায়ের সাথে কোনো কথা বলে না। তার সেই ছেলে আজকে নিজে থেকে মাকে জড়িয়ে রেখেছে। সেই কখন থেকে ঝাপটে ধরে আছে। বেশ খানিকক্ষণ পার হওয়ার পর মাকে মলিন কণ্ঠে ডাকল তুর্য, আম্মু। পারভিন বেগম ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বল আব্বা, মন খারাপ করছে? আমি আছি না? তোর বাবা আসলে কথা বলবো। জানিসই তো তোর চাচার রাগ একটু বেশি।
2 দিন সময় দে, ঠিক হয়ে যাবে। দেখবি নিজে থেকেই সবটা মেনে নিবে। জানো আম্মু, আমি ভাবতাম আহি আমার জন্যে পাগল, আমাকে হারানোর ভয় ও পাগলামি করবে। কিন্তু দেখো, সবার সামনে কি সুন্দর করে বলে দিল ও আমাকে চায় না, ফ্যামিলিকে চায়। একবার বলে দেখতো ও আমাকে চায়, জাস্ট একবার বলতো, বাকিটা আমি সামলে নিতাম। তোমরা শুধু ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি নও। আমি ওকে ওর ফ্যামিলি থেকে আলাদা করতাম? এইটুকু বলে থামল তুর্য। পারভিন বেগমকে ছেড়ে ড্রয়ার থেকে বাইকের চাবি বের করে যেতে যেতে বিড়বিড় করে বলল, যে ভয়টা পেয়ে এত বছর অপেক্ষা করলাম, সেই ভয়টাই ও সত্যি করে দিল। আমাকে কেন এভাবে শেষ করে দিলি, আহি? পেছনে থেকে পারভিন বেগম কান্না মিশ্রিত গলায় ডাক ছাড়লেন। এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস বাবা? কয়টা খেয়ে যা। তোর মাথা ঠিক নেই আব্বা? মোটর সাইকেলের চাবি নিয়ে কি করবি? আমি রহিমকে বলে দিচ্ছি তুই যেখানে যাবি ও তোকে গাড়িতে করে দিয়ে আসবে। তুর্য আমার কথা শোন, আব্বা। যাস না বলতে বলতে ছেলের পিছু পিছু গেলেন তিনি। কিন্তু কোনো লাভ হলো না। তুর্য সদর দরজা পেরিয়ে চলে গেছে। শান্ত প্রান্ত আর তাহি দোতলার করিডোর দিয়ে পায়চারি করছে। তাদের মাথায় ওঠে নোশন। হাসি খুশি চৌধুরী পরিবারটা আজ দুপুর থেকে কেমন দমে রে বসে আছে। কেউ কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলছে না, যে যার মতো কাজ করে যাচ্ছে। আর আহি, সে তো সেই তখন রুমে ঢুকেছে তো আর বের হচ্ছে না। এতক্ষণ ধরে দরজাও ভিতর থেকে লক করে রেখেছিল, কিছুতেই খুলছিল না। কিছুক্ষণ আগে আকবর চৌধুরী এসে ডাকার পর খুলেছে। তারপর মারুফা বেগম রা গলায় বলে গেছেন আর লক না করতে। মানুষের স্ট আর রা গের মাথায় অয়তান বেশি সুযোগ পায়। অয়তান কখন কোন রচনায় ফেলে দেয় বলা মুশকিল। এই শান্ত প্রান্ত সারাক্ষণ আহির বিরুদ্ধে সে বেড়ালেও এখন তাদের খুব খারাপ লাগছে আহিপুর জন্যে। তারাও চাইছে তুর্য ভাইয়া আর আহিপুর বিয়ে হোক। তারা খুব আনন্দ মজা করবে। তারপর আহিপুকে ভাবিপু বলে ডাকবে আর তুর্য ভাইয়াকে জিজু ভাইয়া বলে ডাকবে। কত মজা হবে। তাহলে বাড়ির সবাই, না শুধু মেজ বাবা কেন এমন করছে? আর বড় বাবা তো কিছুই বলছেন না, চুপচাপ শুধু সকলের কথা শুনছেন। উনি মোকে কিছু বললে তো সবাই মানতে বাধ্য। নাকি বড় বাবাও চান না আহিপু আর তুর্য ভাইয়ার বিয়ে হোক? যেখানে সবসময় বাড়ির সকলে ওনার কথা চুপ করে শুনে, আর আজ উনি সবার কথা শুনছেন। আকবর চৌধুরী, আসলাম চৌধুরী আর আসিফ চৌধুরী 3 ভাই চিন্তিত মস্তিষ্কে বসে আছেন ড্রয়িং রুমের সোফায়। আর তাদের সহধর্মিনীরা তাদের পাশে দাঁড়িয়ে আছেন। ছোটদের ড্রয়িং রুমে আসতে নিষেধ করেছেন। আকবর চৌধুরী বাড়ি ফিরলে তাকে সবটা খুলে বলেন পারভিন বেগম। সবার সব কথা শুনে আকবর চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, আহি বাচ্চা মানুষ, কিছুদিন গেলে মাথা থেকে এসব ভূত নেমে যাবে। আর তুর্য বুঝদার বুঝিয়ে বললে বুঝবে। এসব নিয়ে আর কথা বাড়াবাড়ি করিস না তোরা, এতে বাড়ির বাকি ছোট বাচ্চাদের উপর প্রভাব পড়বে। তুর্যই বেশি অবুঝের মতো আচরণ করছে, ভাইজান। দুপুরে কি করেছে তুমি জানো না? অতিরিক্ত রোয়া আচরণ করেছে। আসলাম চৌধুরীর কথার বিপরীতে পারভিন বেগম গম্ভীর গলায় বললেন, বাড়াবাড়ি তো তুমি করছো ভাই। যারা সংসার করবে তাদের সমস্যা না থাকলে তোমার সমস্যা কোথায়? ভাবি তুমি থামো। সেই দুপুর থেকে একই গান গেয়ে যাচ্ছ। আশা আর লাইকের বিয়ের পর মানুষ কত তুক্তি করেছিল তুমি ভুলে গেছ? লাইক আসিফের বন্ধু ছিল, আর ওদের মধ্যে কোনো প্রেমের সম্পর্কও ছিল না। তাতেই মানুষ সমালোচনা করতে ছাড়েনি। আর এরা একই বাড়িতে থাকে, চাচাতো ভাই বোন। মানুষজন আরও জঘন্য কথা বলবে না তার কি গ্যারেন্টি আছে? আপন আর চাচাতো মধ্যে তফাৎ কি? স্বামীর কথার বিপরীতে মারুফা বেগম মিনমিন করে বললেন, মানুষের কথায় কি যায় আসে?
আমরা মানুষের কাছে খেতে যাই নাকি পড়তে যাই? সমাজে বাস করতে হলে সমাজের মানুষের কথাও ভাবতে হয়। মানুষের কাছে খেতে পড়তে যাওয়া লাগে না। মানুষের সাথে চলাফেরা আমাদের করতে হয়। আমাদের মানুষের সাথে ওঠা বসা করতে হয়। তোমাদের না তাদের শ্রী কথাবার্তা আমাদের কানে আসে। তোমরা তো থাকো পড়ে বাড়ির মধ্যে, আর বাড়ি থেকেই বাকি করেছ মেয়েকে খেয়ালে রাখতে পারনি? তোমাদের চোখের সামনেই সবটা ঘটেছে, কিছু বুঝতে পারনি তোমরা? নাকি সবটা বুঝে শুনে দেখেও না দেখে চলেছ? আসলাম চৌধুরীর গলা আস্তে আস্তে উঁচু হচ্ছে দেখে আকবর চৌধুরী ধমকে উঠলেন। আহ, আসলাম বাড়ির বউয়ের সাথে এসব কি ব্যবহার? দেখো তাহলে ভাইজান, সামান্য এই ব্যবহার তুমি মানতে পারছো না? আর বিয়ের পর যদি তুর্য আহি সবসময় এমন ব্যবহার করতে থাকে তখন তুমি কিভাবে মানবে? এখানে বিয়ে কোথা থেকে আসছে? এসব মাথা থেকে ঝাড় এবারে জোর করে হলেও তুর্যের বিয়ে দিব আমি। তখন সবটা ঠিক হয়ে যাবে। রোধিতা করলেন আসলাম চৌধুরী। বললেন, না ভাইজান, ছেলে ক্যারিয়ার গড়ছে গড়ুক, আহিত মেয়ে মানুষ আজ না হোক কাল বিয়ে দিতেই হবে। আর চারিপাশ দিয়ে শুধু সম্বন্ধ এসেই যাচ্ছে। পরিবেশটা একটু স্বাভাবিক হোক, ভালো ছেলে দেখে একটা ব্যবস্থা করা যাবে। মেয়ে তোর, তুই যা ভালো বুঝিস কর, বলে উঠে গেলেন আকবর চৌধুরী। তার পিছন পিছন পারভিন বেগমও চলে গেলেন। ভাইয়ের কথায় কষ্ট পেলেন আসলাম চৌধুরী। তোর মেয়ে যে বাড়িতে, আমার তোমার বলে কোনো বিভেদ ছিল না। সর্বোপরি যে নিজে এরকম মন মানসিকতা কারো মধ্যে আসতে দেয়নি সে নিজেই আজ তোর আমার বিভেদ করে ফেলল। কেউ কখনো ভেবেছিল চৌধুরী বাড়িতে এমন দিনও দেখতে হবে? চোখ ছলছল করে উঠল আসলাম চৌধুরীর। চোখে আঙুল চেপে চোখের জল আটকালেন। আসিফ চৌধুরী ভাইয়ের পাশে এসে বসলেন। কিছু বলার উদ্দেশ্যে নরম কণ্ঠে ডাক দিলেন, মেজো ভাইজান। শুনলেন না আসলাম চৌধুরী। চোখ মুছতে মুছতে বাড়ির বাইরে চলে গেলেন। নির্জন নিরিবিলি রাস্তা। দিনভর মানুষজনের চলাফেরা চললেও সন্ধ্যার পর আস্তে আস্তে কমে আসে। এখান থেকে বেশ খানিকটা দূরে একটা চায়ের টং আছে। বাইক স্ট্যান্ড করিয়ে সেই রাস্তার এক পাশে পিজের উপর বসে আছে তুর্য। রাস্তার কিনারা ঘেঁষে একটা বিশাল পুকুর। এক হাতে সিগারেট ফুঁকছে, আর অন্য হাতে রাস্তার পাশ থেকে ছোট ছোট টুকরো ইট ডালপালা যেটা হাতের নাগালে পাচ্ছে সেটা ধরে ধরে ছুঁড়ে মারছে সেই পুকুরে। এক একটা সিগারেট শেষ হলে সিগারেটের বাটগুলোও সেখানে ফেলছে। চৌধুরী বাড়ি থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় 3 ঘন্টার। সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে, ধরে একাধারে ঠোঁটে সিগারেট গুজে রেখেছে। কোনো কালেই নিয়মিত ধূমপান করার অভ্যাস নেই তার। মাঝে মাঝে তাসিনের সাথে খাওয়া হয়। আর কোনো কারণে অস্থিরতা বোধ করলে বা কোনো কারণে অতিরিক্ত রেগে গেলে নিয়ন্ত্রণের জন্য খায়। তবে কখনো আস্ত একটা সিগারেট শেষ করতে পারেনি। আর এখন তার চারিপাশ সিগারেটের প্যাকেটে ভরে আছে। যে কেউ দেখলে ভাববে নে স্বাক্ষর খাটে ছেলে রাস্তায় বলে নে সা করছে। হাতের সিগারেটে শেষ টান দিয়ে সেটাকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে ছুঁড়ে মারল অদৃশ্যে। ভা গলায় সুর তুলল, প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া, কেন দিলি আমায় ভাঙ্গিয়া? প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া, মন আমার দিলি আমায় ভাঙ্গিয়া। দূর থেকে মাগরিবের আজান ভেসে আসছে দেখে থেমে গেল তুর্য। জীবনের প্রথম এত বেসুরো জঘন্য কণ্ঠে গান গেল সে। গান শেষ করে আবার একটা সিগারেট ধরালো। এরই মধ্যে সাই সাই করতে করতে একটা বাইক এসে হঠাৎ ব্রেক কষল তুর্যের থেকে কিছুটা দূরে। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে ওর পাশে এসে বসল। খুব চিন্তিত দেখাচ্ছে তাদের। ওদের দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে তল্লাশি চালাচ্ছে। তুর্যকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ দিল। দুইজনেই একসাথে বলে উঠল, ভাই ফোন বন্ধ করছিস কেন? কখন থেকে খুঁজছি।
খুঁজছিস কেন? বেশ খানিকক্ষণ পার অন্যমনস্কতার সাথে বলল তুর্য। বাড়ির সবাই কত চিন্তা করতাসে তুই জানস? আন্টি। নাবিলকে কথা শেষ করতে না দিয়ে তাসিন তার কথা যোগ করল। আন্টি তোকে কলে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কাল ভোর 7টায় নাকি তোর অপারেশন আছে? এখন একটু রেস্ট নিবি না? এত টেন্সড থাকলে ওটি কিভাবে করবি ভাই? মুখ দিয়ে ধোয়া উড়াতে উড়াতে উত্তর দিল তুর্য। প্রবলেম হবে না। নিজের কি হাল করছস তুর্য? তোর কাকার জায়গা নিজেরে বসাইয়া দেখ। আর আহির জায়গা তুই থাকলে কি করতি? একটু সময় দে, সবটা ঠিক হইয়া যাইব। আমি চাই না ঠিক হোক। বাই দা ওয়ে, নে সা করলে নাকি কোনো স্যাডনেস থাকে না? কই, কিছুই তো হচ্ছে না। সিগারেট খাইলে বা রা হইব তোমার? তাহলে কি ড্রিঙ্ক করতে হবে? চল। বলে আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে উঠে পড়ল তুর্য। হাতের সিগারেটে লম্বা একটা টান দিয়ে ফেলে দিল। তাড়াহুড়ো করে 2 হাত ঝেড়ে গায়ের ময়লা পরিষ্কার করে নিল। তারপর বাইক স্টার্ট দিল। তাসিন নাবিলকে কতে নিজেদের বাইকে উঠল। লা তোর বুদ্ধি হবে কবে? এখন ওই লাগামবিহীন সারকে ড্রিঙ্ক করা থেকে কেউ আটকাতে পারবে না। ব্রেন পুটকিতে নিয়ে ঘোরস? জীবনের প্রথম এবং খালি পেট থাকায় তুলনামূলক দ্রুত অতি প্রভাবে লোকহলের প্রভাব পড়েছে তুর্যের উপর। প্রথম চুমুকেই বুকে লা ধরলেও সে থামেনি। আহির দেওয়া কষ্টের সামনে এই লা খুবই নগণ্য। বহু চেষ্টা করেও তাসিন আর নাবিল থামাতে পারেনি ওকে। এখন একাধারে মি করে একটু শান্ত হয়েছে। অতিরিক্ত মি হওয়ার দরুন নাবিল আর তাসিন তুর্যকে ছাদে নিয়ে এসেছে। তারপর চোখ মুখে পানি ছিটিয়ে বসিয়েছে। ছাদের রেলিংয়ের সাথে গা এলিয়ে দিয়ে এলোমেলো ভঙ্গিতে পা ছড়িয়ে পড়ে আছে সে। চোখের পাতা বন্ধ থেকে থেকে চোখ ভ্রু কুঁচকে ফেলছে। আবার কোনো কারণে কি ভেবে মুচকি হাসছে। ইতিমধ্যে পুরো শরীর ঘামতে আরম্ভ করেছে। এলোমেলো ভাবে হাত চালিয়ে শার্টের প্রথম কয়েকটা বোতাম খুলে দিল। জ্যাকেট আরও আগেই খুলে ফেলেছে। হঠাৎ দপ করে চোখ খুলল সে। কয়েকবার মাথা ঝাঁকি দিয়ে ওঠার চেষ্টা করল। প্রতিবারই ব্যর্থ হয়ে আবার বসে পড়ল। নাবিল তাসিন ধরতে গেলেও বারবার ওদের হাত সরিয়ে দিচ্ছে। জড়ানো গলায় মকি করছে। আর এখন কিসব যেন বিড়বিড় করছে। নাবিল তাসিন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। মাথায় পানি দিতে পারলে হয়তো পাগলামি কিছুটা কমতো। কিন্তু শীতের দিনে ঠান্ডা লেগে যাবে। আপন মনে বিড়বিড় করতে করতে শব্দ করে হাসল তুর্য। পরমুহূর্তে আবার আম্ভীর হল। চোখের সামনে আহির প্রতিচ্ছবি ভেসে উঠেছে। এবার খুব স্বাভাবিকভাবে উঠে পড়ল সে। তুর্য দেখতে পাচ্ছে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে আহি। টলতে টলতে আহির সামনে গিয়ে দাঁড়াল। মেয়েটার 2 বাহু ধরে ঝাঁকিয়ে অস্পষ্ট ভাষায় বলতে আরম্ভ করল। এমনটা কেন করলি? কেন সবার সামনে আমার হাতটা ধরতে পারলি না? স্পিক আপ জান। শুধু আমাকে না চাস, বলতি আমি দুইজনকেই চাই। যেখানে তুইই আমাকে চাস না, সেখানে আমি কাকে নিয়ে ইট করব বল? কাকে নিয়ে? তোকে ছাড়া আমি বাকিটা জীবন কিভাবে কাটাবো? রে যাব আমি, একেবারে শেষ হয়ে যাব। কমপ্লিটলি। খুব কষ্ট হচ্ছে আমার। I can't take this pain anymore. I can't. শেষ কথাগুলো গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল সে। কথাগুলো বলতে বলতে যখন পড়ে যাচ্ছিল, তাসিন নাবিল দৌড়ে এসে ধরল ওকে। ওদের ফুটবল হাতে ধাক্কা দিল তুর্য। জাজ দেখিয়ে বলল, ছাড়। তারপর ঘাড় ঘুরিয়ে পুনরায় বলল, আহি শোন জান। থেমে গেল সে। চারিদিকে তাকিয়ে আহিকে খুঁজতে লাগল। কোথাও নেই মেয়েটা। চোখের পলকে কোথায় চলে গেল? গগন ফাটিয়ে চিৎকার করে উঠল তুর্য। আহি কোথায় গেল? কোথায় গেলি
কোথায় গেলি বলে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল সে। শরীর প্রচণ্ড পরিমাণে টলছে দেখে সাথে সাথে তাসিন নাবিল এগিয়ে এসে ধরল ওকে। পুনরায় জাজ দেখিয়ে বলল, বারবার ধরাধরি করছিস কেন? আমি কি অঙ্কড হয়েছি, স্টুপিড? তাসিন বলল, হ্যাঁ ভাই, তুই কড হোসনি জানি। চল বাসায় চল এখন। তোর বাসায় কেন যাব? নন সেন্সিক্যাল কথা বলবি না। এখন তোর বাড়িতে গেলে আহির বাপ ভাববে আমি কষ্ট পেয়েছি, ওনার মেয়ের জন্যে পথে ঘাটে তলামি করছি। তাছাড়া আহিকেও তো বোঝাতে হবে ও আমার লাইফে না থাকলে আমার কিচ্ছু আসে যায় না। ওকে বলেছিলাম তোকে ভুলতে আমার 2 সেকেন্ডও লাগবে না। এখন দেখ, 2 সেকেন্ড তো দূরে থাক, 1 সেকেন্ডও লাগলো না। পাট নিয়ে বলল, ফ্যামিলিকে চায়, তুই থাক তোর ফ্যামিলিকে নিয়ে, আমি থাকবো তোকে নিয়ে। তাসিন সায় দিল তুর্যের কথায়। বলল, আমরা জানি আহি না থাকলে তোর কিচ্ছু আসে যায় না। এখন চল ভাই। তাসিনের কথায় টখিটে জাজে নাবিল বলে উঠল, এই এখন ওরে বুঝাইয়া কাজ হইব? জোর কইরা নিয়া চল। কত রাত হইছে, হুশ আছে? আমি আন্টিরে কইরা দিতাছি ও আমাগো লগে থাকব। ওদের ধাক্কা দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তুর্য। পা এখনো টলছে। কিছুক্ষণ ঝিম রে থেকে বলল, এত ড্রিঙ্ক করার পরেও স্বাদ ধরছে না কেন? হোয়াই? পানি মিক্সড করে দিয়েছে মেইবি। ব্যাস, তারপর ঢলে পড়ল তাসিনের কাঁধে। তাসিন হিমশিম খেয়ে সামলালো তুর্যকে। নাবিল ওকে নাড়াচাড়া দিয়ে বুঝল জ্ঞান হারিয়েছে। এতে যেন হাফ ছেড়ে বাঁচল দুইজনে। খুব সাবধানে নিচে নামল। ইমার্জেন্সি ক্যাব বুক করে ওকে নিয়ে গেল তাসিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে। বাড়িতে ফিরে যেন মস্ত বড় পাপ করেছে মেহেদি। উঠতে বসতে বাবার চা দেওয়া কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছে। কটা খাবার খেতে গিয়েও শান্তি নেই। ভাত খেয়ে হজম করবে কি? কথা গিলেই হজম করতে পারে না। অথচ এই বাড়িতে তার সাপোর্টে কথা বলার মতো কেউ নেই। নাজমা বেগম একটু বলেন, তাও পেরে উঠেন না। আর তারিন স্বামীর পক্ষ না নিয়ে মুচকি মুচকি হাসে। মুখ দেখেই বোঝা যায় ব্যাপারটাতে ভীষণ মজা পাচ্ছে সে। কত বড় ফাজিল মেয়ে! তখন মনে চায় দাঁতগুলো ভেঙে দিতে। বেয়াদব কোথাকার! এই সেরা করে খাবার রেখে উঠে চলে আসলো। তারিনের কি উচিত ছিল না তাকে আটকানো? যদিও সে পেট পুড়ে খেয়েই দেখিয়েছে, তবুও এখন থমথমে মুখে খাটের হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে বসে আছে মেহেদি। আর তারিন ড্রেসিং টেবিলের সামনে টুল পেতে বসে মুখে কিসব প্রসাধনী মাখছে আর গুনগুন করে গান গাইছে। মনে প্রচুর সুখ, যেটা দেখে প্রচণ্ড পরিমাণে হচ্ছে মেহেদির। সে থমথমে কণ্ঠে বলল, আমি ঘুমাবো। তারিন একবার পিছন ঘুরে তাকে দেখল। তারপর সাবলীল গলায় বলল, ঘুমান, লাইট অফ করো। কাজ সেরে করছি বলে পুনরায় নিজের কাজে মন দিল তারিন। মেহেদি গম্ভীর গলায় বলল, দ্রুত সারো, একটু সময় লাগবে, এগুলো তুলব তারপর। তারিন কথাটা বলার সাথে সাথে বিছানা থেকে উঠল মেহেদি। ওয়ারড্রোবের উপরে থাকা টিস্যু বক্স হতে কয়েকটা টিস্যু বের করে নিয়েই তারিনের সারা মুখ ডলতে আরম্ভ করল। তারিন চামেচি করতে করতে ওকে ঠেকানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। মেহেদি তারিনের মুখে থাকা প্রলেপ সমস্তটুকু তুলে নয়তয় হল। মুখে বলল, তোলা শেষ, এবার ঘুমাও। তারিন মেহেদিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলল, দূরে সরুন মেহেদি। মেহেদি এতক্ষণে নিজেদের মধ্যের দূরত্ব খেয়াল করল। সে দূরে সরার পরিবর্তে তারিনের কোমর ধরে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে চোখে চোখ রাখল। ভ্রু নাচিয়ে বলল, যদি না সরি। তারিন ওর বাঁধনের থেকে ছোটার পায়তারা করল। মোচড়া মুচড়ি করতে করতে বলল, আজব কি করছেন মেহেদি? মেহেদির চোখে মুখে এখন আর কোনো গম্ভীরতা নেই, শুধু দুষ্টুমি। সে তারিনকে আরেকটু শক্ত করে ধরে ফিসফিস করে বলল, 2 বার। তারিন কপট জাজ দেখিয়ে ধমকে উঠে বলল, মেহেদি।
মেহেদী ফের একই কায়দায় বলল, 3 বার। কি 2 বার? 3 বার করছেন? এই আমার নাম নিলে? শুধু নামটাই আগে পড়ে কিছু নেই। নিজের নড়াচড়া শিথিল করল তারিন। থতমত করতে করতে বলল, কি চাইছেন আপনি? মেহেদী ভাইয়া বলবো? আগে তো সেটাই বলতে। মেহেদী সেই তখন থেকে মুগ্ধ নয়নে দেখছে তারিনকে। এবার তারিন চোখে চোখ মেলাল। গম্ভীর গলায় বলল, আগে আর এখনের মধ্যে অনেকটা তফাৎ। ভ্রু কুচকাল মেহেদী। প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে বলল, কই? আমি তো তেমন কিছু দেখছি না। মেহেদীর এরকম হঠাৎ কাছে আসা সহ্য করতে পারল না মেয়েটা। হাঁসফাঁস করতে করতে বলল, আপনি দূরে সরে কথা বলুন। অনুরোধ করছি। কিন্তু আমি যে শুনছি না। বলে একটু থামল মেহেদী, তারপর একটু ভাবুক হয়ে বলল, আচ্ছা তারিন, আমাদের মধ্যে কিছু তো একটা হওয়া উচিত। বলো। উচিত না? আপনি ছাড়ুন প্লিজ। উচিত কিনা বলুন প্লিজ, তারিনকে ব্যঙ্গ করে বলল মেহেদী। মেয়েটা ফের অনুরোধ করল, প্লিজ ছাড়ুন। নিজেদের মধ্যে সবটুকু দূরত্ব ঘোচাল মেহেদী। তারিনের কানের মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্লিজ বলুন। তারিন এই অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচতে চোখ খিচে একনাগাড়ে বলতে আরম্ভ করল, উচিত উচিত, এবার ছাড়ুন। বলেই যেন ফেঁসে গেল সে। অপর প্রান্তের লোকটাকে আরো সুযোগ করে দিল। মেহেদী বলল, তাহলে তো উচিত কাজ ফেলে রাখা অনুচিত, তাই না মেহেদী? ওতনাদ করে উঠল তারিন। জি। মেহেদীর ওয়াইফি হাসকি স্বরে বলল মেহেদী। বাড়াবাড়ি করছেন। এখন করব। বলে তারিনকে নিয়ে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে বিছানার কাছে গেল মেহেদী। ওকে সহ আস্তে আস্তে বালিশে মাথা দিল। গলায় মুখ বুজে ফিসফিস করে বলল, অনুমতি। তারিন কোনো উত্তর করল না। এখনো সরে যাওয়ার পায়তারা করছে। মেহেদী পুনরায় বলল, দিলে দেও, না দিলে নাই। নিজের হক নিজেই আদায় করে নিব। বলে একটানে বুকের উপর থেকে ওড়না সরাল সে। তারিন তো সেই কখন অনুভূতির জোয়ারে ভেসেছে। এখন শুধু কোনোরকমে মুখ ফুটে আওড়াল, প্লিজ লাইট। কথাটা সম্পন্ন করতে পারল না। কেমন যেন কণ্ঠ রোধ হয়ে আসছে। মুখ উঠাল মেহেদী। তারিনের বদ্ধ চোখ চোখ রেখে জিজ্ঞেস করল, লাইট। তারপর বলো, লাইট অফ করুন প্লিজ। তো আলটিমেটলি পারমিশন পেয়েই গেলাম তাহলে। বলে মুহূর্তের মধ্যে আলো নিভিয়ে পুনরায় নিজের অবস্থানে ফিরল মেহেদী। তারিনের লজ্জায় রাঙা মুখ দেখে মুচকি হাসল। রক্তিম হয়ে থাকা 2 গালে ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বন এঁকে আস্তে আস্তে অবাধ্য করল নিজেকে। তারিন যতটুকু কল্পনা করেছিল তার থেকে বেশি, অনেকটা বেশি। তবুও ছেলেটার সকল অবাধ্যতা মেনে নিল। পূর্ণতা পেল এক বৈধ সম্পর্কের। গ্লাস সরিয়ে 2 হাতে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আহি। দৃষ্টিশূন্যে চোখের পলকে জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। আগের সেই চঞ্চলতা এখন আর আহির মধ্যে দেখা যায় না। সারাদিন রুম বন্দী হয়ে পড়ে থাকে। মন চাইলে নিচে গিয়ে সবার সাথে খায়, না হয় মারুফা বেগম খাবার রুমে দিয়ে যান। সেদিন দুপুরের পর আজ 1 মাস পার হয়ে গিয়েছে। এই 30 দিন তার কাছে 30 যুগের মতো ঠেকেছে। চোখের নিচে ডার্ক সার্কেল। ঠিক মতো খাওয়া দাওয়া না করার দরুন শরীরের হাড় বেরিয়ে গেছে। এর মধ্যে আবার 2 দিন হাসপাতালেও কাটিয়ে এসেছে। ঠিক মতো খাওয়া দাওয়া না করাই অতিরিক্ত দুর্বলতার দরুন স্যালাইন নিতে হয়েছিল। টানা 1টি দিন অবচেতন অবস্থায় ছিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, তাকে দেখতে একটা বারের জন্যে তুর্য হাসপাতালে যায়নি। তার হাসপাতালেই চিকিৎসাধীন ছিল আহি। তবুও একটি বারের জন্যে পায়ে হেঁটে কেবিন পর্যন্ত যায়নি। যদিও তুর্য তার খোঁজ খবর নিবে, দেখতে যাবে, তার অসুস্থতায় কাতর হয়ে পড়বে, সেই আশা এখন আর করে না আহি। কিন্তু একটাবার বাড়ির অন্য যে কোনো সদস্যের কাছে তো অসুস্থতায় খবর নিতে পারতেন। কিন্তু সেটা তিনি করলেন না। না করাটাই স্বাভাবিক।
তার বলা একটা কথার জন্যেই তো এত কিছু। সেদিন যদি সে ফ্যামিলিকে না বেছে নিয়ে তুর্যকে নিত, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। কিন্তু একটা মেয়ের পক্ষে কি সেটা করা আদেও পসিবল? ভাবতে ভাবতে দুই চোখ বেয়ে একাধারে অশ্রু গড়িয়ে পড়ছে মেয়েটার। আর চোখের জল মুছে পারছে না সে। এত কান্নার পরেও চোখের পানি কেন ফুরায় না? তুর্য ভাই নাকি প্রথম কয়েকদিন খুব বেপরোয়া আচরণ করেছে। শুনেছে 2 দিন ড্রিঙ্ক করেও নাকি বাড়ি ফিরেছে। সার ঘরে আব্বু আর বড় আব্বুর সাথে খারাপ ব্যবহার করেছেন। কিন্তু এখন নাকি খুব স্বাভাবিক হয়ে গেছেন। ঠিক আগের মতো তাহলে সে কেন স্বাভাবিক হতে পারছে না? তুর্য তাকে মাত্র এতটুকু ভালোবেসেছিল? হয়তো নাকি তার উপর অভিমান থেকে এগুলো করছে? কিচ্ছু মাথায় আসছে না তার। কিচ্ছু না, চোখ মুখ খিচে 2 হাতে মাথার চুল টেনে ধরল। কিছুক্ষণ বাদে নিজেকে শান্ত করে ঢকঢক করে 1 গ্লাস পানি পান করল। ব্যস্ত হাতে চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালাল। আয়নার সামনে গিয়ে একটু হাসার চেষ্টা করল। জোর করে মুখে হাসি ফুটালো ঠিকই, কিন্তু চোখ বেয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়তে লাগল। সেগুলো 2 হাতে আটকালো মেয়েটা। ভাগ্য কেন এত অসহায় হলো তার? কত জায়গায় তো চাচাতো ভাই বোনের বিয়ে হচ্ছে, তারা সংসার করছে। তাহলে তারা কেন সংসার করতে পারবে না? কেন? সে নিজের ভাগ্যের প্রতি যখন 1000টা অভিযোগ দিতে ব্যস্ত, তখন দরজা ঠেলে মারুফা বেগম প্রবেশ করলেন। নরম কণ্ঠে বললেন, নাস্তা কোথায় করবি? এখানে নিয়ে আসব? না, আমি নিচে আসছি। আয় তাহলে বলে চলে যাচ্ছিলেন মারুফা বেগম, কিন্তু পারলেন না। আহি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মারুফা বেগমেরও বুকের মধ্যে হুহু করে উঠল। একটা জলজ্যান্ত হাসি খুশি মেয়েকে কোন মা এভাবে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারে? মারুফা বেগম এখন খুব করে চান তার মেয়েটা আবার আগের মতো চঞ্চল হয়ে যাক। তিনি উঠতে বসতে কাবকি করবেন, কখনো কখনো 2 ঘা লাগিয়ে দিবেন। সেটাই খুব ভালো। উপরওয়ালা তার আধপাগলা বোকাসোকা মেয়েটাকে ফিরিয়ে দিক। আমি ঠিকই আব্বুর চোখ দেখে বুঝে ফেললাম উনি কি চান। তাহলে আব্বু কেন বুঝল না আম্মু? মায়ের বুকে মুখ গুজে ফোফাতে ফোফাতে বলল আহি। মারুফা বেগম মেয়েকে সান্ত্বনা দিলেন, সব ঠিক হয়ে যাবে মা, এভাবে কান্না করিস না। আম্মু আব্বুকে বুঝিয়ে বলবে। ঠিক আছে, কিছু ঠিক নেই আম্মু, এভাবে দিন পার করতে আমার খুব কষ্ট হচ্ছে। বুকের মধ্যে লেপু রে যাচ্ছে। তোমরা কেন দেখতে পাচ্ছ না? তুর্য ভাইকে একটু বলো না আমার সাথে কথা বলতে। উনি কেন আমার সাথে কথা বলেন না আম্মু? বলে মাকে ছেড়ে চোখের পানি মুছল আহি। কান্না গিলে নিজেকে স্বাভাবিক করে বলল, আচ্ছা কথা বলা লাগবে না, একটু দেখা দিতে বলো। সেদিন দুপুরের পর আমি আর ওনাকে দেখিনি। তুর্য ভাই আমার কথা জিজ্ঞেস করে না আম্মু? কেন করে না? আমি অনেক অপরাধ করে ফেলেছি তাই না? আমার ভুল আমি শুধরে নেব। একটু দেখা দিতে বলো না বলতে বলতে আবারও খতখত করে কান্না করে দিল মেয়েটা। মারুফা বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। এসব আর তিনি চোখে দেখতে পারছেন না। মেয়ের সাথে নিজেও কান্না করে দিলেন তিনি। আহি পুনরায় বলল, আম্মু, বড় মা কেন আমার সাথে কথা বলে না? আমি তো ওনার সাথে কিছু করিনি। ছেলের জন্যে এমন করছে তাই না? তাহলে বড় মা যে বলতেন আমি ওনার মেয়ে, সেটার কি হলো? মারুফা বেগম ভেজা গলায় বললেন, চোখের পানি মুছে নিচে চল মা, খেতে হবে না, চলো। আমি যাব না, তুমি বরং খাবারগুলো এখানে নিয়ে এসো আম্মু রা হয়ে বলল আহি। একটু আগেই না বললে যাবে, এখন আবার কি হলো? চলো মা, সবার সাথে খেলে ভালো লাগবে। চোখ জলজল করে উঠল আহির। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, সবাই আছে? তুর্য ভাইও আছে আম্মু? হ্যাঁ, আছে বলে মেয়ের চোখের পানি মুছিয়ে দিলেন তিনি। তাহলে চলো, বলে উৎফুল্লতার সহিত মায়ের হাত ধরে নিয়ে গেল আহি।
হাসি ফুটল মারুফা বেগমের মুখে। ডাক্তার বারবার করে বলেছেন মেয়েকে একা একা থাকতে না দিতে, স্বাভাবিক করার চেষ্টা করতে। না হলে ওর যেসব লক্ষণ, এসব চাপ সামাল দিতে না পারলে সময়ের সাথে সাথে মানসিক রোগীতে পরিণত হতে পারে। ডাইনিংয়ে এসে পুনরায় মন খারাপ হলো আহির। বাড়ির সবাই সেখানে উপস্থিত, কিন্তু তুর্য নেই। তাহলে মারুফা বেগম যে বললেন তুর্য আছে? চোখ ছলছল করে উঠল তার। আহিকে দেখে সবাই মুখে হাসি ফুটাল। আকবর চৌধুরী নিজের পাশের চেয়ার দেখিয়ে বললেন, তুমি এখানে বসো মামনি। আহি মুখে জোরপূর্বক হাসি এঁটে চাচার পাশে গিয়ে বসল। তিনি আহির সামনে থাকা প্লেট উল্টে তাতে নিজ হতে ভাত তুলে দিতে দিতে বললেন, ভার্সিটি যেতে হবে না? পরীক্ষা শুরু হয়ে গেলে তো ফেল করবে। তখন যা লাগবে না? কয়দিন পর থেকে যাব বড় আব্বু। টুকিটাকি আরও অনেক কথা বললেন আকবর চৌধুরী। সাথে বাকিরাও নানান কথা বলল, প্রশ্ন করল আহিকে। সে চুপচাপ নিরিবিলি সকলের প্রশ্নের উত্তর দিল। কয়েক মিনিট বাদে হাতের ঘড়ি ঠিক করতে করতে নিচে নামল তুর্য। পরনে ফরমাল পোশাক। হাসপাতালে যাবে হয়তো। হাতের ঘড়ির দিকে পূর্ণ মনোযোগ দিয়ে চেয়ার টেনে বসল। মাকে ডাকল কিছু বলার উদ্দেশ্যে। আম্মু। বাকি কথাটা মুখে আটকে নিল। সম্মুখ দিকে তাকাতেই অনাকাঙ্ক্ষিত কারো অশ্রুসিক্ত নয়নের সাথে মিলন ঘটল। এক মুহূর্তের জন্যে দৃষ্টি স্থির করল সে। তারপর দ্রুত নজর ঘোরাল। চোখে মুখে ক্ষোভ, উপচে পড়ছে। মায়ের উদ্দেশ্যে কণ্ঠ আম্ভীর করে বলল, আমার খাবার রুমে পাঠিয়ে দেও। বলে আর এক সেকেন্ড সময় ব্যয় করল না সে। বড় বড় পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। আহি ছলছল নয়নে সব দৃশ্যটুকু দেখল। সে বুঝল তাকে দেখে উঠে গেল তুর্য। কতটা ঘৃণিত কাজ করেছে সে। আবারও বুক ফেটে কান্না আসছে মেয়েটার। কিন্তু কান্নাটুকু খাবারের লোকমার সাথে গিলে ফেলল। আস্তে আস্তে খাবার চিবোতে লাগল। একে একে সবাই খাবার টেবিল থেকে উঠে গেলেও আহির প্লেট ভর্তি এখনো খাবার। সে খাবারগুলো শুধু নাড়াচাড়াই করছে। এক পর্যায়ে খাবার রেখে সেও উঠে গেল। হাত ধুয়ে পারভিন বেগমের কাছে গেল। অপরাধ মিশ্রিত কণ্ঠে ডাক দিল, বড় মা। পারভিন বেগম কোনো সাড়া দিলেন না। আহি পুনরায় ডাকল, বড় মা। এবারেও একই অবস্থা। তিনি হাতের কাজ করতে ব্যস্ত। আহি জড়িয়ে ধরল ওনাকে। কান্না করতে করতে বলল, আপনিও এমন কেন করছেন বড় মা? আমি সরি। একটু কথা বলুন না আমার সাথে। পারভিন বেগম কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। আহি পুনরায় অভিমানী গলায় বলল, আপনারা সবাই খারাপ বড় মা। হ্যাঁ, আমরা সবাই খারাপ। তুই আর তোর বাজান ভালো। এখন ছাড় আমাকে। চোখের পানি আটকে গম্ভীর গলায় বললেন পারভিন বেগম। আহি অধিকার দেখিয়ে ধরে বলল, ছাড়ব না। বরাবরই নরম মনের মানুষ পারভিন বেগম। আহির এতটুকু কথাতেই গলে জল হয়ে গেলেন তিনি। পাহাড় সমান অভিমান মুহূর্তেই সমতল ভূমিতে পরিণত হল। উনি মেয়েটার উপর অভিমান করেছিলেন তাতে কি? সেই সব সময় মেয়েটার খেয়াল তিনিই রেখেছেন। সময় মতো খাবার দেওয়া, ওষুধ দেওয়া সবকিছু তিনিই টাইমলি মারুফা বেগমকে মনে করিয়ে দিয়েছেন। এখানে এত অধিকার না দেখিয়ে যেখানে দেখাতে হবে সেখানে গিয়ে দেখা, গম্ভীর গলায় বললেন পারভিন বেগম। এক মুহূর্তের জন্যে কথাটার মানে বুঝল না আহি। পরমুহূর্তে বুঝে মুখ কাচুমাচু করে ফেলল। সে কিভাবে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে? কোন মুখ নিয়ে কথা বলবে? কিভাবে নিজের অপরাধ স্বীকার করবে? চলবে